Where have all the young men gone? Gone for soldiers. Where have all the soldiers gone? Gone for graveyards. আমেরিকান লোকসঙ্গীত শিল্পী পিট সিগার 1955 সালে এই গানের মধ্যে দিয়ে এই প্রশ্নটা তুলে ধরেছেন, কোথায় আমাদের আগামী প্রজন্ম? তারা কি সব যুদ্ধক্ষেত্রে? কোথায় আমাদের যোদ্ধারা? তারা কি সব সমাধিস্থলে শুয়ে? সেই 1955তেই আমেরিকা আক্রমণ করে ভিয়েতনামকে। কেউ বলে 1 মিলিয়ন জনসংখ্যার মৃত্যু হয়, আবার কোনো কোনো পরিসংখ্যান বলে 3 মিলিয়ন। 60,000-এর কাছে আমেরিকান যুবক প্রাণ দেয় এই যুদ্ধে। 19 বছর 5 মাস 29 দিন বাদে আমেরিকা সরে আসে ভিয়েতনাম যুদ্ধ থেকে, আর ভিয়েতনামের জয় হয়। কিন্তু তাতে কি, আমেরিকার যুদ্ধাস্ত্র বিক্রি করা সংস্থাগুলো মোটা টাকার মুনাফা ঘরে এনে তোলে। এই সময় এই সংঘাতের শেষে ফলাফল যাই হোক না কেন, একটা জিনিস নিশ্চিত, সেটা হলো আমেরিকার অস্ত্র কোম্পানিগুলোর পকেট ভরে ওঠা। তাই দরকার পৃথিবী জুড়ে ক্রমাগত সংঘাত, সন্ত্রাস, দাঙ্গার অগণিত রক্তক্ষয়। প্রাণ দেবে সাধারণ মানুষ, আর তিজোরি ভরে উঠবে আমেরিকার অস্ত্র কোম্পানির। দাঙ্গা ইকুয়ালস টু ডলার, এই সহজ সমীকরণের উপরেই দাঁড়িয়ে আমেরিকার অর্থনীতি, যেখানে যুদ্ধ জয় করার কোনো দরকারই পড়ে না। শুধু দরকার বিশ্বে দাঙ্গা হানাহানির এক অন্তহীন চক্র, আর তাতেই উপচে পড়বে আমেরিকার অর্থনীতি। দাঙ্গা ইকুয়ালস টু ডলার সমীকরণে আমেরিকা সব সময় লাভবান হবে। আফগানিস্তানে আমেরিকা আক্রমণ চালিয়েছে 2001 থেকে 2020, আর এই সময় আমেরিকার যুদ্ধাস্ত্র নির্মাণকারী সংস্থা লকহেড মার্টিনের শেয়ার ভ্যালু 10 গুণ বেড়ে গেছিল। ইউক্রেন যুদ্ধের সময় সে একই লকহেড মার্টিনের শেয়ার ভ্যালু 42% বেড়েছে। এনজি, জেনারেল ডায়নামিক্সের শেয়ার মূল্য একইভাবে বেড়েছে, যেখানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ভ্যালু কিন্তু নিম্নমুখী। তার মানে আমেরিকা বুঝেছে যে যুদ্ধ মানে কিন্তু শুধু বিদেশ নীতি নয়, যুদ্ধই অর্থনীতিকে চাঙ্গা রাখবে। যুদ্ধ শুধু আত্মরক্ষার জন্য নয়, দরকার নিজেদের অর্থনৈতিক স্বার্থে। তাই দরকার পৃথিবী জোড়া যুদ্ধ। আমেরিকাকে নিজেকে যে সবসময় যুদ্ধে অংশগ্রহণ করতে হবে তা কিন্তু নয়। দুনিয়ার যেখানে খুশি যুদ্ধ হোক, মুনাফা গুনবে আমেরিকা। রাশিয়া, ইউক্রেন, সৌদি আরব, ইরান, ইসরায়েল, প্যালেস্টাইন, ভারত, পাকিস্তান, লিস্টের কোনো শেষ নেই। বলাই যেতে পারে দাঙ্গা ইকুয়ালস টু ডলার, এটাই আমেরিকার সবচেয়ে বড় যুগান্তকারী আবিষ্কার। আর তার জন্যই বিশ্বজুড়ে এই সন্ত্রাসবাদ, এই সংঘাত, জঙ্গি হানা, যুদ্ধ। অথচ দেখুন যে যুদ্ধ বা সন্ত্রাসবাদ কথাটা বললেই আমাদের চোখে ভেসে ওঠে যা শুধু কিছু বিশেষ চেহারা, অথবা কিছু বিধ্বস্ত জায়গার ছবি, আর কিছু স্বজনহারা মানুষের মুখ। কিন্তু এত কিছুর মাঝখানে যে বৃহত্তর চিত্রটা, সেটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে না তো। সন্ত্রাসবাদী যখন একজন কি দুজন মানুষ হয়, তখন আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সন্ত্রাসবাদীর ভূমিকাতে, তখন আমাদের কি করা উচিত? আর কে না জানে যে যুদ্ধ, সন্ত্রাস, দাঙ্গা, সব ধরনের যে আগ্রাসন, এর জন্য এর পেছনে একটা সঙ্গত কারণকে সাজিয়ে আনার দরকার পড়ে। তার জন্য দরকার একজন শত্রুকে খাড়া করার। যেখানে আপাতভাবে কোনো শত্রুকে পাওয়া যাচ্ছে না, সেখানে একটা কাল্পনিক শত্রুকে খাড়া করার দরকার, যার জন্য দরকার একটা কিন্তু মতবাদের। এই মতবাদগুলোই কাল্পনিক শত্রু খাড়া করার কাজটা করে এসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। অর্থাৎ এই আগ্রাসনের পেছনে যে একটা বৃহত্তর স্বার্থ রয়েছে, এই একটা স্লোগান জুগিয়ে দেওয়ার কাজটাই করে এই মতবাদগুলো, যার মধ্যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলোও পড়ে, যেমন খ্রিশ্চানিটি, যেমন ইসলাম, অথবা কমিউনিজমের মতো আইডিওলজিগুলো। এইরকমই একটা মতবাদের জন্য 1 সহস্রাব্দের বেশি সময় ধরে মূর্তি পূজারীরা ইসলামিক আগ্রাসনের শিকার হয়েছে, আজও হয়ে চলেছে। শুধু মূর্তি পূজা করার জন্য মানুষকে শত্রু হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আর তাই কিছু না করেও, কারুর কোনো ক্ষতি না করেও কয়েক মিলিয়ন লোক মারা গেছে ভারতীয় উপমহাদেশে, যা শুধু মূর্তি পূজা করার অপরাধে।
আজও ইসলামের নাম নিয়ে সন্ত্রাসবাদীরা তাদের কাজ করে যাচ্ছে, কারণ মুসলিমদের কাছে কাফের মানে যারা ইসলাম মানে না তারাই শত্রু, তাই মূর্তি পূজারী নিরস্ত্র হলেও শত্রু। একইভাবে কমিউনিজমের জন্য গত 100 বছরে 100 মিলিয়ন লোক প্রাণ দিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কমিউনিস্টদের ক্ষেত্রে শত্রু কাদের বলা হলো? প্রতিক্রিয়াশীল বলে যাদেরকে সংজ্ঞায়িত করা হলো। শত্রু কারা সেটা যখন বুঝিয়ে দেওয়া গেল তখন তাদের নিকেশ করাটাই একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গেল। মাওয়িস্টদের হাতে কত ছাপোষা সাধারণ ভারতীয় বিনা কারণে প্রাণ দিয়েছে তার কোনো ইয়ত্তাই নেই। সবার পেছনে কিন্তু আছে একটা বৃহত্তর স্বার্থের স্লোগান। খ্রিস্টানদের সন্ত্রাসও পৃথিবী দেখেছে কয়েক শতক ধরে, যেখানে চার্চকে প্রশ্ন করার শাস্তি ছিল মৃত্যু। তাই উদারবাদীরা যতই বলুন যে সন্ত্রাসবাদীর কোনো রিলিজিয়ান নেই, মতবাদ নেই, নির্মম সত্যিটা হলো যে সন্ত্রাসবাদী রিলিজিয়ান আর মতবাদ ছাড়া কিছু নেই। সেটা কখনো খ্রিস্টিয়ানিটি, কখনো ইসলাম, কখনো কমিউনিজম। আর আমেরিকার ক্ষেত্রে মতবাদটা কি? কখনো কমিউনিজমের বিরোধিতা তো কখনো সন্ত্রাসবাদের বিরোধিতা। আমেরিকার কাল্পনিক শত্রু কারা? কখনো সোভিয়েত রাশিয়া, কখনো ইরান, কখনো সাদ্দাম হোসেন, কখনো বা ওসামা বিন লাদেন। গত 80 বছরে সারা পৃথিবীতে 64টা সরকার বদলে ইন্ধন দিয়েছে আমেরিকা। ভারতেও এই প্রচেষ্টা চলছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কখনো ভেবে দেখেছেন যে আজকের এই সন্ত্রাসবাদের পেছনে যে একটা বিশাল নেটওয়ার্ক লাগে, এত লোকবল, এত সরঞ্জাম, এত নতুন নতুন টেকনোলজি দরকার, এগুলো তো ব্যয় সাপেক্ষ। যুদ্ধ আজ শুধুই দেশের সীমানাতে নয়, যুদ্ধ আজ এসে পৌঁছচ্ছে আপনার ড্রয়িং রুমে, আপনার মোবাইল স্ক্রিন হয়ে আপনার মস্তিষ্কে। খুব সুচারুভাবে আপনাকে এক পেশে কিছু মতামত গিলিয়ে দেওয়া হচ্ছে, যাতে সন্ত্রাসবাদীর পক্ষেই একটা সহানুভূতি তৈরি করা হচ্ছে, তাদের সপক্ষে মিছিল হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সন্ত্রাসবাদীকে হিরো বানানো হচ্ছে, আর তাতে কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা আরও কঠিন হয়ে যাচ্ছে। তো এত টাকা কোথা থেকে আসছে? এই টেররিজম ইন্ডাস্ট্রি বা সন্ত্রাসবাদ শিল্প, এর থেকে কে লাভবান হচ্ছে? এর পেছনে যে একটা সুনির্দিষ্ট অর্থনীতি কাজ করছে, যাকে বলা হয় ওয়ার ইকোনমি বা সংঘাত নির্ভর অর্থনীতি, তার কি ভূমিকা আজ সেটাই বলবো। এই সন্ত্রাসবাদ শিল্প আর সংঘাত নির্ভর অর্থনীতির আসল সুবিধাভোগী কারা? আজ থেকে 50 বছর আগেও আফগানিস্তানের চেহারাটা ঠিক এই রকম ছিল, যেখানে মহিলাদের পুরুষদের মতোই সমান ভোটাধিকার ছিল। আর এই অধিকার কবে স্বীকৃতি দেওয়া হয়? 1919-এ। সেখানেই নারীদের সমান অধিকার আমেরিকাতে কবে স্বীকৃতি দেওয়া হয়? 1920। অর্থাৎ নারীদের গণতান্ত্রিক অধিকার যে পুরুষদের মতোই হওয়া উচিত, সেটা কিন্তু আফগানিস্তান বুঝেছিল আমেরিকারও আগে। অথচ দেখুন, আজ আমরা অত্যাধুনিক একটা দুনিয়া বলতে বুঝি আমেরিকা, আর খুব পশ্চাৎপর একটা সমাজ বলতে বুঝি আফগান তালিবানিদের। এই পরিবর্তনটা কিভাবে হলো? 2001-এ আমেরিকা যখন আফগানিস্তান আক্রমণ করে, তখন একে বলা হয়েছিল ওয়ার অন টেররিজম, অর্থাৎ কিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। এটা অনেকটাই এই বেড়ালের মাছ খাবো না বলার মতো ব্যাপারটা নয় কি? যুদ্ধ আর সন্ত্রাস, এটাই তো আজকের দিনে একমাত্র মেড ইন আমেরিকা প্রোডাক্ট। আফগানিস্তানে ইসলামিক সন্ত্রাসের বিষ বৃক্ষকে সার আর জল দিয়ে আমেরিকাই তো বড় করেছে, আর তার ফল ভুগেছে ভারত। আর এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাকে পাশে পেল আমেরিকা? পাকিস্তানকে, যেই দেশটা নিজেই সন্ত্রাসবাদের আতুরঘর। অর্থাৎ কিনা আজকের দিনে বড় বড় কোম্পানিগুলো তাদের আইটি আর সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলো ভারতে আউটসোর্স করে, আর সেখানে কাজ করে আমাদের দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা। সেখানে আমেরিকার অস্ত্র বিক্রেতা কোম্পানিগুলো তাদের সন্ত্রাসবাদকে আউটসোর্স করছে পাকিস্তানের মতো দেশে, আর সেখানে কাজ করছে হাজার হাজার পাকিস্তানি যুবক। একটা সময়তে শুধু জম্মু কাশ্মীর থেকেই 3000 কাশ্মীরি যুবককে সন্ত্রাসবাদের প্রশিক্ষণ দেওয়া হতো। আর সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে পাকিস্তানে পাশে পাওয়াটা কিভাবে হয়েছিল? শুনে নিন প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলছেন। कि हम इस जंग में कैसे शिरकत किए, मैं आपको बताता हूं। एक धमकी आई अमेरिका से। जनरल मुशर्रफ अपनी किताब में लिखता है कि अमेरिका ने कहा अंग्रेजी में कि वी विल बॉम्ब यू इनटू स्टोन एज, कि हम आपके ऊपर, अगर आपने हमारे साथ ना चले तो हम आपके ऊपर बमबारी करके आपको पीछे चले जाएंगे।
অর্থাৎ কিনা যদি পাকিস্তান আমেরিকার সাথে এই যুদ্ধে সামিল না হয় তাহলে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া হবে বোমা মেরে। আজকের দিনে পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী দেশের নিউক্লিয়ার বমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার কাছে? শুনে নিন আমেরিকার একজন প্রাক্তন গোয়েন্দা প্রধান কি বলছেন। When I was stationed in Pakistan in 2002, I was told unofficially that the Pentagon controlled the Pakistani nuclear arsenal. অথচ দেখুন এই তালিবান, লস্করে তৈবা বা জয়েশে মোহাম্মদ এসব তো আকাশ থেকে হয়নি, আমেরিকা আর পাকিস্তানের একটা যৌথ উদ্যোগে তৈরি প্রকল্প বলা যেতে পারে। আর সেটাই পারভেজ মুশারফ বলেছেন। माहौल इधर 1979 से बहुत तब्दील होता चला रहा है। एक रिलीजियस मिलिटेंसी हमने पाकिस्तान के हक में यहाँ इंट्रोड्यूस की सोवियट्स को निकालने के लिए। ठीक है। हम मुजाहिदीन लाए पूरी दुनिया से, हमने तालिबान को ट्रेन किया, उन्हें वेपन्स दिए, उनको अंदर भेजा, वो हमारे हीरो थे। ठीक है। ये जो हक्कानी है, हीरो है हमारा जी, ठीक है। 80s का हीरो है, बिल्कुल है। ओसामा बिन लादेन हमारा हीरो था। CIA का भी। অর্থাৎ ওসামা বিন লাদেন একদিন আমেরিকার পাকিস্তানের দুজনেরই নয়নের মণি ছিল, যেই রকম ছিল সাদ্দাম হুসেইনও। আজকের দিনে আপনি যদি সন্ত্রাসবাদী সংগঠনের কথা বলেন তাহলে কোন নামগুলো মাথাতে আসবে? লস্করে তৈবা, জয়েশে মোহাম্মদ, ইসলামিক স্টেট ইত্যাদি ইত্যাদি। তো এই সবগুলোর পেছনেই কিন্তু আমেরিকার হাত কোনো না কোনো সময়তে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ আমেরিকার যুদ্ধবাজ অর্থনীতির ফলস্বরূপই কিন্তু এই সন্ত্রাসবাদী সংগঠনগুলো তৈরি হয়েছে, যেটা বোঝাটা ভীষণভাবে দরকার। আমাদের ভিডিও নিয়ে কেউ কেউ বলেন যে ভিডিওগুলো আরও বিস্তারিত হোক, আবার কেউ কেউ বলেন যে একটু কম সময় হোক। আমরা চাই এই ভিডিওগুলো মোটামুটি যেন ওই 25 মিনিটের মধ্যে হয়, আবার সব ধরনের মানুষের জন্য যেন বোধগম্যও হয়। যদিও যেই সমস্ত বিষয় নিয়ে কথা বলি সেগুলোর পুরো পরিপ্রেক্ষিতটা এইটুকু সময়ের মধ্যে দেওয়াটা কিন্তু একটু চাপের, কারণ কলেজ ইউনিভার্সিটিতে তো ছোট্ট একটা বিষয়ের ওপর মিনিমাম 45 মিনিট কি 1 ঘন্টার সেশন হয়। একটা পাবলিক লেকচারও 1 ঘন্টার নিচে হয় না। সেখানে একটা জটিল বিষয়কে 25 মিনিটের মতো সময়ের মধ্যে বাঁধাটা কিন্তু বেশ পরিশ্রমসাধ্য। আপনাদের যদি মনে হয় যে আরও কোনো রকম ফরম্যাট রয়েছে যেগুলোতে এই বিষয়গুলোকে আরও ভালো করে বোঝানো যেতে পারে, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসে আসল কথাতে। এই যে সদ্য আমরা দেখলাম যে দিল্লিতে সন্ত্রাসবাদী আক্রমণ, সত্যি কথা বলছি যে এটা যে হতে পারে আমার কিন্তু বেশ কিছুদিন আগেই মনে হচ্ছিল। জিজ্ঞেস করবেন কেন? কারণ হলো আমেরিকার কাছে মাথা ঝোঁকাতে ভারত রাজি হয়নি। তাই শুধু ভারতকে দেখিয়ে দেখিয়ে পাকিস্তানের আসিফ মুনির আর শাহবাজ শরীফকে হোয়াইট হাউসে ডেকে পিৎজা বার্গার খাওয়াবে ট্রাম্প। ব্যাপারটা এইটুকুতেই থেমে থাকবে না, আরও একটু এগোবে। এই ব্যাপারে আমার কাছে কোনো দৃঢ় প্রমাণ নেই, কিন্তু আপনাদের মনে থাকবে যে কখন কার্গিল যুদ্ধ হয়েছিল? জুলাই 1999। আর তার আগের বছরই কি হয়েছিল? মে 98-এ পোখরানে ভারতের দ্বিতীয় নিউক্লিয়ার টেস্ট, যার নাম ছিল অপারেশন শক্তি। আর তারপরেই ভারত আমেরিকার কোপে পড়েছিল। কেন্দ্রে ছিল বাজপেয়ীজির সরকার, আর আমেরিকার রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ভারতের উপর নানা রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তারপরেও ভারত যখন মাথা ঝোঁকাতে রাজি হলো না, তখনই তারপর কার্গিলে পাকিস্তানের অনুপ্রবেশ। এটা সম্পূর্ণ আমার ধারণা, এটা আপনারা বলতেই পারেন, কিন্তু আমি বিশ্বাস করি না যে পাকিস্তান আমেরিকার অনুমতি এবং সায় ছাড়া কোনো রকম পদক্ষেপ নেয়। পাকিস্তানের নেতারা টয়লেট করতে যাওয়ার আগেও পর্যন্ত মনে হয় আমেরিকার কাছে অনুমতি নিয়ে যায়। সেখানে কার্গিলের মতো ঘটনা আমেরিকার সায় ছাড়া পাকিস্তান নিজে নিজে করেছে, এটা আমি মনে করি না। আর কার্গিলে পাকিস্তানের পরাজয়ের ঘটনার পরই নওয়াজ শরীফের পতন আর পারভেজ মুশারফের ক্ষমতাতে আরোহণ। পাকিস্তানের কোনো শাসক যদি আমেরিকার নির্দেশ মতো কাজ না করে তাহলে তার পরিণতি মর্মান্তিক হয়। নওয়াজ শরীফকে পালিয়ে বাঁচতে হয়েছিল, ইমরান খানের সেই সৌভাগ্য হয়নি, পাকিস্তানের জেলে পচতে হচ্ছে। ভারতের বুকে হওয়া প্রতিটা পাকিস্তানি সন্ত্রাসের পেছনে আমেরিকার কখনো পরোক্ষ বা কখনো প্রচ্ছন্ন মদত বা সায় সবসময় থাকে। ডোনাল্ড ট্রাম্প কি বলেন? তিনি নাকি পৃথিবী জুড়ে 7টা সংঘাতকে এড়াতে সক্ষম হয়েছেন, তাও কিনা 7 মাসের রাজত্বে। মনে হয় তাকে যেন একেবারে শান্তির বার্তা দিয়ে উপর থেকে গড পাঠিয়েছেন। আর এই ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণেই আমেরিকাতে গিয়ে ফ্লোরিডাতে বসে পাকিস্তানের সেনাধ্যক্ষ আসিফ মুনির ভারতের ওপর পারমাণবিক আক্রমণের ধমকি দেন। একে আপনি দ্বিচারিতা ছাড়া কি বলবেন? ট্রাম্প যখন বলেন যে তিনি পৃথিবীতে শান্তি রক্ষার চেষ্টা করছেন অথবা
কোনো কোনো বিশেষ ধর্মের জঙ্গিরা বলেন যে তারা শান্তির দূত, তখন মনে হয় যে শান্তি কথাটার মানে কি বদলে গেল? না হলে পরিসংখ্যান তো বলে যে পৃথিবী জুড়ে সংঘাত বেড়েই চলেছে আর পকেট ভরে চলেছে আমেরিকার যুদ্ধাস্ত্র বিক্রেতাদের। শুধু আজকেই নয়, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা জিততে পারেনি, কিন্তু তাতে কি, এমন একটা সিস্টেম যেখানে যুদ্ধ জেতা দরকারই পড়ে না। না হলে দেখুন আমাদের দেশে বিরোধীরা অপারেশন সিন্দুরের সময়তে কটা ভারতীয় জেট ধ্বংস হয়েছিল তাই নিয়ে প্রচুর প্রশ্ন তুলছে। সেখানে আমেরিকাতে কেউ প্রশ্ন করছে না যে আফগানিস্তানে 20 বছর, ভিয়েতনামে 20 বছর ধরে যুদ্ধ চালিয়ে তারপর পিছু হটে এসে এসব করে কি লাভ হলো। কিন্তু প্রশ্ন হলো, এই সমীকরণের উপর ভরসা করে আমেরিকা কি করে এতটা সফল দাঙ্গা নির্ভর অর্থনীতির একটা ইকোসিস্টেম তৈরি করলো? তার জন্য আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে কয়েক দশক। এ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সবাই ভাবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা প্রথম থেকেই জাপান আর জার্মানির বিরুদ্ধে ছিল। আসল ঘটনাটা ছিল কিন্তু সম্পূর্ণ রকম অন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে চুটিয়ে ব্যবসা বাণিজ্য করছিল আমেরিকা আর কোটি কোটি ডলার ঘরে এনে তুলছিল। যুদ্ধের সময় নাজি বাহিনী যে সাঁজোয়া গাড়িগুলো ব্যবহার করত সেগুলোর বেশিরভাগই তৈরি করত আমেরিকার ফোর্ড কোম্পানি, জেনারেল মোটরস ইত্যাদি। নিউ ইয়র্কের টাইমস ম্যাগাজিন কিন্তু 1939-এ হিটলারকে ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়েছিল। এই অ্যাওয়ার্ডগুলো এই নোবেল অর্থনীতি কি শান্তি পুরস্কারের মতোই আমেরিকার স্বার্থে যারা কাজ করে তাদেরই দেওয়া হয়। যাই হোক, প্রথম দিকে এই যুদ্ধের সময় ঘোলা জলে মাছ ধরে ডলার কামানো ছাড়া আমেরিকার আর কোনো স্বার্থ ছিল না। কিন্তু হিসেবটা কখন বদলে গেল? যখন জাপান আমেরিকাকে আক্রমণ করে বসলো। তার আগে কিন্তু সামরিক শক্তিতে আমেরিকার পজিশন ছিল 19। ইউরোপের দেশগুলো তখন ছিল সামরিক শক্তিতে পৃথিবীর একদম প্রথম সারিতে। এমনকি পর্তুগালের মতো ছোট দেশগুলো আমেরিকার থেকে এগিয়ে ছিল। পূর্ব দিকে জাপান এশিয়ার বুকে এক বিশাল উপনিবেশ বানিয়ে ফেলেছিল, যার মধ্যে ছিল কোরিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং চীনের এক বিশাল অংশ। তাদের সামরিক ক্ষমতা ছিল আমেরিকার থেকে বহু বহু যোজন এগিয়ে। প্রশান্ত মহাসাগরের ঠিক অপর দিকে জাপানের এই ক্ষমতা বৃদ্ধিতে প্রমাদগণে আমেরিকা আজকের মতোই তারা জাপানের উপর ট্রেড প্রেশার প্রয়োগ করতে শুরু করে। অয়েল সাপ্লাইয়ের উপর নিষেধাজ্ঞা, জাপানে আমদানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা, যাতে ইউরোপীয়রাও যোগদান করলো আর জাপানের অর্থনীতিতে এর একটা বিরূপ প্রভাব পড়ে। এই সব কারণে জাপান ক্ষুব্ধ হয়ে পার্ল হারবার আক্রমণ করে বসে আর তারপরেই আমেরিকা নড়ে চড়ে বসলো। এরপরেই আমেরিকা বুঝতে পারে যে যুদ্ধে শুধু বাইরে থেকে ব্যবসা বাণিজ্য করে গেলেই হবে না, নিজেদেরকেও অংশগ্রহণ করতে হবে। এতদিন পর্যন্ত ব্যাপারটা কীরকম ছিল? যেমন এই মাঠের মধ্যে দুই যুযুধানের মধ্যে লড়াই হচ্ছে আর আমেরিকা বাইরে দাঁড়িয়ে জার্সি, পতাকা, পপকর্ন ইত্যাদি বিক্রি করে প্রচুর কামাচ্ছে। এবার বুঝতে পারে যে আর মাঠের বাইরে দাঁড়িয়ে মজা দেখলে হবে না, এবার নিজে জার্সি প্যাড পরে মাঠে নামতে হবে। ব্যাপারটা অনেকটা সেই রকমই দাঁড়ালো। কিন্তু যুদ্ধের কোনো প্রস্তুতি তো নেই। রাতারাতি যুদ্ধাস্ত্র বিক্রির কোম্পানিগুলোর উৎপাদন ক্ষমতা বাড়াতে বলা হলো। সরকার থেকে দেদার অর্থ ঢালা হলো এর পেছনে। যেই সব কোম্পানি গাড়ি বানাতো তারা ট্যাঙ্ক বানাতে শুরু করলো। যেসব কোম্পানি ঘরোয়া সামগ্রী বানাতো তাদেরকে যুদ্ধ সামগ্রী বানানোর বরাদ দেওয়া হলো। শুধু যুদ্ধ সামগ্রী নয়, যুদ্ধের সময় সেনাদের পোশাক পরিচ্ছদের সাথে অন্যান্য ব্যবহার্য প্রচুর জিনিসপত্রের দরকার। তার ফলে বাজারে বিভিন্ন জিনিসের প্রচুর চাহিদা তৈরি হলো। সাথে কি হলো যে এই সমস্ত কারখানাতে প্রচুর পরিমাণ লোকের চাকরি হলো। ওভারটাইম কাজ করে বেশি পয়সা রোজগারের সুযোগে লোকে চুটিয়ে কাজ করতে শুরু করলো। একটা ঘুমন্ত অর্থনীতি এক ঝলকে চাঙ্গা হয়ে গেল। কোম্পানির মালিকরা খুশি, শ্রমিক মজুররাও খুশি, সবারই পকেট ভরে উঠছে ডলারে। আর কে না জানে যে অর্থনীতির সঙ্গে রাজনীতির সরাসরি সম্পর্ক। জনতার পকেট ভরলে নেতাদের ব্যালট বাক্সও ভরে উঠতে থাকে জনসমর্থনে। কিন্তু এই চাহিদা তো বেশি দিন থাকে না। যুদ্ধ শেষ হলে বাজারে চাহিদা কমে যাবে। তখন দেখা যাবে মন্দা, বেরোজগারি, যার সোজা প্রভাব পড়বে ব্যালট বক্সে, যা কোনো রাজনৈতিক নেতাদের পক্ষেই ভালো নয়। তাই শুধু যুদ্ধ জেতা নয়, আমেরিকার জন্য দরকার যুদ্ধকে যতদিন হয় দীর্ঘায়িত করা। এক জায়গায় যুদ্ধ শেষ হলে আরও 10টা জায়গাতে দাঙ্গা বাঁধানো, সেখানেও যাতে একটা যুদ্ধ লেগে যায়। আর ঠিক সেটাই হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধতে আমেরিকার জয় হলো। এদিকে আমেরিকার কোম্পানিগুলো প্রচুর বিনিয়োগ করে বসে আছে। যুদ্ধ বন্ধ হলে তো যুদ্ধ সামগ্রী থেকে
নানা রকমের জিনিসের আর কোনো রকম খদ্দেরই থাকবে না। এই জন্য আমেরিকার সরকার যুদ্ধ শুরুর আগেই একটা প্রকল্প এনেছিল যাতে সমস্ত যুদ্ধ সামগ্রী বানানোর সংস্থাগুলোর মুনাফা সরকার থেকে নিশ্চিত করা হলো। এর শৌখিন নাম ছিল গ্যারান্টেড প্রফিট কন্ট্রাক্ট স্ট্র্যাটেজি, মানে যুদ্ধ থেমে গেলেও সরকার এই কোম্পানিগুলোর থেকে একই রকমভাবে একই দামে যুদ্ধাস্ত্র, যুদ্ধ সামগ্রী ইত্যাদি কিনতে থাকবে। এতে কি হলো, এই যুদ্ধাস্ত্র বানানোর ব্যাপারে কোনো সংস্থার আর কোনো দ্বিধাই থাকলো না, কারণ তাদের মুনাফা সরকার নিশ্চিত করেছে। তারা অসাধ্য সাধন করতে ঝাঁপিয়ে পড়লো। ফোর্ড কোম্পানি B-24 বোমারু বিমান বানাতে লাগলো তাদের কারখানাতে, যেখানে প্রতি ঘন্টাতে একটা করে বোমারু বিমান তৈরি হতে শুরু করলো। জেনারেল মোটর গাড়ি বানানোর কারখানাতে ট্যাঙ্ক বানাতে শুরু করলো। বোয়িং কোম্পানি B-17 বোমারু বিমান বানাতে শুরু করলো। এরই সাথে চললো ম্যানহাটন প্রজেক্ট, যার কথা আমরা সবাই জানি, পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা বানানোর প্রকল্প, যাতে $2 বিলিয়ন খরচ হয়েছিল, অর্থাৎ আজকের দিনের হিসাবে $30 বিলিয়ন। এই সব কিছুর জন্য আমেরিকা রাতারাতি সামরিক শক্তিতে 19 থেকে একদম প্রথম স্থানে চলে এলো এবং অবশেষে জাপান আর জার্মানিকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে, কিন্তু তাতে কি বিশ্বজুড়ে শান্তি ফিরে আসে? একদমই না। আমেরিকা তো প্রচুর যুদ্ধাস্ত্র বানিয়ে বসে আছে, যা অব্যবহৃত অবস্থাতে পড়ে আছে তাদের গুদামে। আমেরিকার জিডিপির তখন 40% এই যুদ্ধ ব্যবসার উপর নির্ভরশীল। বুঝতে পারছেন যে যুদ্ধ থেমে যাওয়া মানে কত বড় সমস্যা একটা। এই আমেরিকা যে ট্যারিফ আজকে ভারতের উপর লাগু করেছে, যা নিয়ে এত আলোচনা, তাতে ভারতের জিডিপিতে প্রভাব পড়েছে মাত্র 0.6%। আর সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হলে আমেরিকার জিডিপিতে প্রভাব 40%। অর্থাৎ যুদ্ধ বন্ধ হয়ে যাওয়া মানে অর্থনীতি নিমেষে চুরমার হয়ে যাওয়া, 17 মিলিয়ন আমেরিকানের চাকরি চলে যাওয়ার ভয়। কোনো সরকার কিন্তু সেই ঝুঁকি নিতে পারে না। তাই শান্তি ইকুয়ালস টু অর্থনৈতিক বিপর্যয়, এই ব্যাপারটা যখন আমেরিকা বুঝতে পারল, তখন দাঙ্গা ইকুয়ালস টু ডলার, এই সমীকরণকে আঁকড়ে ধরা ছাড়া আর কোনো উপায় নেই। জার্মানি, জাপান, ইটালি সব ইউরোপের বিভিন্ন দেশের নিজস্ব সামরিক বাহিনীকে ভেঙে দিয়ে তাদের আমেরিকার সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল করে দেওয়া হলো। মানে ওই সব দেশের পুরো সামরিক ব্যবসার মালিক হয়ে উঠল আমেরিকার সরকার আর আমেরিকার সংস্থাগুলো। পৃথিবীর বিভিন্ন জায়গাতে দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি করা হলো, যাতে সবাই নিত্য নতুন অস্ত্র কিনতে বাধ্য হয়। অস্ত্র বেচা কেনার এই বিপুল বাজারে অর্থনীতি ফুলে ফেপে উঠল আমেরিকা। আজকের দিনে পৃথিবীর 80টা বিভিন্ন দেশে মোট 750 সৈন্য ঘাঁটি রয়েছে আমেরিকার। এর মধ্যে মধ্য এশিয়ার তেলের দেশগুলোও রয়েছে। আর আমেরিকার এই দাঙ্গা নির্ভর অর্থনীতির মাসুল চুকিয়ে চলেছে কিন্তু ভারত বেশ কয়েক দশক ধরে। আমেরিকা যখন ভিয়েতনাম যুদ্ধে যোগদান করে, তখন প্রায় কোনো আমেরিকানই জানতো না যে ভিয়েতনাম দেশটা কোথায়। কিন্তু আমেরিকা দেশের মানুষকে বোঝালো যে পৃথিবীকে কমিউনিস্টদের থেকে বাঁচাতে আমেরিকার ভিয়েতনামে গিয়ে যুদ্ধ করাটা একটা নৈতিক দায়িত্ব। 5 লাখের ওপর আমেরিকান যুবককে ভিয়েতনামে পাঠানো হলো। 4 মিলিয়ন টন বোমা ভিয়েতনামে ফেলা হয়েছিল। লক্ষ লক্ষ লোকজন জাস্ট ঝলসে পুড়ে মারা গিয়েছিল আমেরিকার এই আগ্রাসনে। মধ্যবিত্ত আমেরিকার যুব সমাজ ঘর খালি করে পাড়ি দিচ্ছিল ভিয়েতনামের দিকে, আর আমেরিকার যুদ্ধবাজরা মুনাফা করে লালে লাল হয়ে যাচ্ছিল। 5 বছরে বেল কোম্পানি 16,000 হেলিকপ্টার বিক্রি করে। 1962-তে বেল কোম্পানির মুনাফা ছিল মাত্র 160 বিলিয়ন, আর 1967-এ 2 বিলিয়ন। রেথান কোম্পানির মুনাফা 10 গুণ হয়ে গিয়েছিল এই সময়তে। ভিয়েতনামে যুদ্ধের জন্য রাস্তা, বন্দর, হাসপাতাল ইত্যাদি বানানোর বরাত পেয়েছিল ব্রাউন অ্যান্ড রুট কোম্পানি, যারা বছরে 380 মিলিয়ন মুনাফা করত 1967 নাগাদ। অবশেষে 20 বছর বাদে আমেরিকা ভিয়েতনাম ত্যাগ করে, আর সম্পূর্ণ ভিয়েতনামের ওপর কমিউনিস্টরা কবজা করে বসে। একই চিত্র ইরাকে বা আফগানিস্তানে। আমেরিকার এক সময়ের বন্ধু সাদ্দাম হোসেন যখন আমেরিকার বশ্যতা মানতে অস্বীকার করলো, তখন সাদ্দাম হোসেনই হয়ে উঠল আমেরিকার চোখে মানবতার শত্রু। তাই মানবতাকে বাঁচানোর অজুহাতে আমেরিকা ইরাক আক্রমণ করে। আজ ইরাক একটা ছত্রখান হয়ে যাওয়া একটা দেশ। একইভাবে আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে ছদ্ম লড়াইতে যে আল কায়েদা, তালিবান ইত্যাদিদের তৈরি করলো আমেরিকা, পাকিস্তানের সাহায্যে সেই তালিবানের বিরুদ্ধে লড়াইতে 20 বছরে আমেরিকা খরচা করে $2 ট্রিলিয়ন। অন্তিম পরিণতি, তালিবানের হাতেই আফগানিস্তানকে সঁপে দিয়ে আমেরিকার প্রস্থান। অর্থাৎ কখনো আমেরিকা নিজেদের দরকারে সন্ত্রাসবাদকে ইন্ধন দেয়, আবার দরকার পড়লে ছুঁড়ে ফেলে দেয়।
ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান সব জায়গাতে সেই একই ইতিহাস, যেখান থেকে দরকার ফুরলে আমেরিকা সরে যায় আর সেখানে রেখে যায় গভীর ক্ষত, যাতে আরও নতুন সন্ত্রাসের জন্ম নেয়। আর পাকিস্তানের মতো ইসলামিক সন্ত্রাসের আতুর ঘরকে কোটি কোটি ডলার দিয়ে লালন করছে বছরের পর বছর ধরে। আমেরিকার এই দাঙ্গা নির্ভর অর্থনীতির প্রকোপ থেকে রক্ষা পাচ্ছে না ইউরোপও। বিভিন্ন দাঙ্গা বিধ্বস্ত জায়গা থেকে পালিয়ে যে মুসলিম শরণার্থীরা আজ ইউরোপে, তারাই আজ সেখানে গিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছে। এত কিছুর পরে নিশ্চয়ই আর বলে দিতে হবে না যে আজকের পৃথিবীতে সন্ত্রাসবাদী রাষ্ট্র আসলে কোনটা। জীবাণুর ধর্ম বংশ বিস্তার করা, সেটা তারা করবে। তাই শুধু জীবাণুকে চিহ্নিত করলেই হবে না, এই জীবাণুকে যারা অক্সিজেন জুগিয়ে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, তাদেরকেও কিন্তু চিনতে হবে। ইসলামিক সন্ত্রাস কিন্তু সেই রকমই একটা জীবাণু, যাকে অক্সিজেন দিলেই তার বৃদ্ধি ঘটবে, এটাই তার বৈশিষ্ট্য। কিন্তু এই আমেরিকায় ইসলামিক সন্ত্রাসের জীবাণুকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিচ্ছে নিজেদের স্বার্থে, যার মূল্য চোকাতে হচ্ছে ভারতকে দশকের পর দশক ধরে, সেটি কিন্তু ভুলে গেলে চলবে না। আজকের মতো এখানেই শেষ। ফিরে আসবো আবার নতুন কোনো বিষয়ে, আমাদের নিজস্ব কোনো বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে। নমস্কার, ভালো থাকবেন।